আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আজকে শেষের দিকে প্রশ্নর উত্তরে যাব। তার আগে আমরা ইন্টারনাল স্ট্রাকচারের ৩টা মডেল আছে যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। সেই মডেলগুলো আগে পড়িয়ে তারপরে আমরা ওই জায়গাতে যাচ্ছি নতুন করে। তো আমি একটু স্ক্রিন শেয়ারে যাব, তার আগে আমি একটু ইয়েটা বের করে নেই, তোমরা থাকো আমার সাথে। সরি, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা দেখো তো একটু। দেখা যাচ্ছে। ওকে ওকে, যদি দেখা যায় তাহলে আমরা শুরু করি। ইন্টারনাল স্ট্রাকচার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে একটা সিটির মধ্যে আমরা যদি আরবান এরিয়া নেই, তাছাড়া এর মধ্যে কি কি থাকতে পারে। ক্রিটিক্যাল এই থিওরি হয়েছিল, যেটা অনেকেই বলে যে 1910 থেকে এই পর্যবেক্ষণ বা গবেষণাগুলো শুরু হয় আমেরিকাতে, কারণ আমেরিকাতে আধুনিক শহরের যে গোড়াপত্তন সেটাকে বলা হয়। তো পর্ব তোমার শুরু হয়েছিল আসলে তোমার আমরা যেটা দেখি সেটা হচ্ছে 1919-20 এই সাল থেকে। কিন্তু প্রথম যে মডেলটা যেটাকে আমরা বলছি কনসেন্ট্রিক জোন মডেল, সেই মডেলটা তোমার বার্জেস দিয়েছিলেন তোমার 1924-25 সালে। তো এই জন্য এটাকে বার্জেসের মডেল বলে, যার নাম হচ্ছে কনসেন্ট্রিক জোন মডেল। এটা একটা মডেল। তোমরা প্রথমে ওই যে দেখো গোল চাকতির মতো যেটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কনসেন্ট্রিক জোন মডেল। এরপরে 1939 সালের দিকে তোমার হোমার হোয়াইট আরেকটি মডেল দেয়, এবং সেই মডেলটার নাম হচ্ছে সেক্টর থিওরি অথবা সেক্টর মডেল। ডান পাশের যে আড়াআড়ি ভাবে যে মডেলটা আছে সেটাকে আমরা বলি সেক্টর থিওরি বা সেক্টর মডেল। আর এরপরে 1945 সালে তোমার হ্যারিস এবং আলমেন দুইজন তোমার মাল্টিপল নিউক্লি মডেল প্রদান করেন। সেটা হচ্ছে নিচের যে মডেলটা আছে সেই মডেলটা হচ্ছে মাল্টিপল নিউক্লি মডেল। আসলে কি একটা শহরের অবয়ব দেখতে এরকম হয়তো না, কিন্তু প্রত্যেকটা শহরের গ্রোথকে এইভাবে কল্পনা করা হয়েছে যে সাধারণত আমরা যখন একটা শহর দেখি তখন একটা শহরকে এরকম গোলাকার বা বৃত্তীয় আকারে অথবা রাউন্ড শেপের কোনো শহর হয় না। হয়তো কোনো কোনো শহর এরকম রাউন্ড না হলো হাফ সার্কেল হতে পারে,
বা হাফ সার্কেল না হলেও ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে, তারপরে রেক্টেঙ্গুলার শেপ হতে পারে। আমাদের বাংলাদেশের এরকম কতগুলো এক্সাম্পল আছে। যেমন তোমরা যদি আম, ঢাকা শহরের অবয়ব দেখো তাহলে দেখবে যে এটা কেমন জানি একটা অবয়ব। একটা সাইড মনে হয় যে একটা মানুষের চেহারাকে প্রতিচ্ছবি, ঠিক আছে? আর বাকি অংশটা দেখা যাবে যে একটা ট্রায়াঙ্গুলার শেপ। কিন্তু চিটং শহরটা কিন্তু একেবারে একটা দেখা যাবে যে কুলফির শেপ অথবা একটা ট্রায়াঙ্গুলার শেপ, চিটং এর যে শহরটা আছে। আর যদি তোমরা খুলনা শহর দেখো তাহলে দেখবা যে একটা রেক্টেঙ্গুলার শেপের খুলনা শহর। তো আসলে এই যে শহরের আমরা বলছি যে আমরা দেখাচ্ছি গোলাকার গোলাকার অথবা শেষেরটা দেখাচ্ছি মাল্টিনোডাল, এই শহরের মানে প্রকৃত যেটা রিয়েল যে শেপ, এই শেপটা কিন্তু আসলে আমাদের প্রকৃতি দিয়ে দেয়। মানে এই জায়গাতেই হচ্ছে মানে আমাদের জিওগ্রাফির একটা বাহাদুরি বলতে পারো আর কি, যে পৃথিবীর আমরা মনে করি যে হয়তো জিওগ্রাফি কিছুই না, কিন্তু আসলে জিওগ্রাফি তোমার পৃথিবীর অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। তো আমরা যদি বলি স্পেস জিওগ্রাফি যেটা, সেটা কিন্তু সম্পূর্ণই প্রকৃতি কন্ট্রোল করে, ফলে জিওগ্রাফি ম্যাটার্স। একটু খেয়াল করে দেখো, আমরা চাইলেও অনেক বাধা কিন্তু অতিক্রম করতে পারি না বা এখনো পারিনি। যেমন আজকে চিটগাং শহরের যেই শেপ, সেই শেপটা কিন্তু কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগর, এই দুটো মানে প্রাকৃতিক যেই তোমার ইসে কি বলে, একটা হচ্ছে নদী আর একটা হচ্ছে সমুদ্র। তো সেই প্রকৃতি কিন্তু এই শেপটা আমাদেরকে দিয়ে দিয়েছে, ফলে চাইলেও আমরা কিছু দূর যে সমুদ্রের মধ্যে চলে যাব সেটা হয়তো সম্ভব না। হ্যাঁ, নদীকে হয়তো শাসন করে এর হয়তো কিছুটা বৃদ্ধিও ঘটানো সম্ভব অথবা কিছুটা মেরে ফেলাও সম্ভব, কারণ আমরা দেখি তো আমাদের নদীগুলোকে সব ভরাট করে দখল করে মেরে ফেলা হচ্ছে, সেটা হয়তো সম্ভব। যাই হোক, আমি তোমাদের যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের অনেকগুলোই আমরা যে আমাদের শহর দেখি, সেই শহরগুলোকে আমরা গোলাকার ভাবে এই জায়গাতে দেখছি, কিন্তু আসলে শহরগুলোর যে আকার আকৃতি সেগুলো প্রকৃতি তৈরি করে দেয়, গড়ে দেয়। যাই হোক, আমরা এখন আমাদের একটা এই যে মডেলগুলো দেখছি, মডেলগুলো আসলে থিমেটিক মডেল। আমরা যখন কোনো মডেল তৈরি করি তখন এটাকে জেনারেলাইজ ভাবে তৈরি করার চেষ্টা করি। তো এই জেনারেলাইজেশন করতে গেলে কোনো না কোনো একটা শেপের সাথে তুলনা করতেই হয়। তাহলে প্রথম দিকের যে মডেল, সেই মডেলটাকে বলা হচ্ছে কনসেন্ট্রিক জোন মডেল। তো এই কনসেন্ট্রিক জোন মডেলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা তোমার সেন্ট্রাল সিটিকে কেন্দ্র করে সেই অন্যান্য যেই ইউজ গুলো শহরে, সেই ইউজ গুলো ডেভেলপ করতে থাকে। তো শহরের ল্যান্ড ইউজ হচ্ছে বড় একটা ইস্যু এই জায়গাটার মধ্যে। এবং আমরা এই জায়গার মধ্যে খেয়াল করে দেখব যে আমরা বলেছি যে আমরা যদি শহরকে অন্তত অ্যাটলিস্ট দুটো লেয়ারে দেখি তাহলে দেখব যে একটা লেয়ারে হচ্ছে তোমার আরবান এরিয়া, আরেকটা লেয়ার যদি দেখি তাহলে দেখব যে আরবান এরিয়ার পরে সাবারবান রুরাল এরিয়া, এই দুটো অংশ। কিন্তু আরবান এরিয়ার মধ্যে আমরা চাইলে এটাকে আবার কয়েকটা অংশ ভাগ করতে পারি। যেমন আরবান এরিয়ার মধ্যে আমরা যদি গত ক্লাসে আলোচনা করেছি ডাউনটাউন বলতে পারি বা সিবিডি বলতে পারি। ঠিক এই জায়গাতে দেখো, প্রথম যে লুপটা, সেই লুপটাকে বলা হয়েছে সিবিডি, এবং পরবর্তী যে লুপ, তোমরা যদি, আমি জানি না তোমরা পড়তে পারছো কিনা, ছবিগুলো কি পড়তে পারছো? দেখা যাচ্ছে? জুম করা যায় স্যার? এই যে খেয়াল করে দেখো স্যার, জুম করা যায় ছোট মোবাইলে? হ্যাঁ স্যার, ছোট দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার? এবার? জি স্যার, আমি দেখা, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। স্যার ল্যাপটপে করছি তো, তাই জুম করা তো যাচ্ছে না, এজন্য সমস্যা। না না না, আমি করে দিলাম, আমি একটু বড় করে দিলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে তোমরা দেখো, একটু পড়ার চেষ্টা করো। প্রথম লুপটা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমরা বলো স্যার। কয়েকজন মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল 60 জন থেকে স্যার, 68 জন থেকে স্যার। ওরা আবার না, একজন ডিসকানেক্ট হয়েছে, একজন ডিসকানেক্ট হয়েছে। এখন সে কে ডিসকানেক্ট হলো? সে আরো 10 জন এসে বসে আছে।
জি বুঝছো? স্যার, তাহলে তো জি স্যার, এটা হচ্ছে সমস্যা। আরো 10 জন এসে বসে আছে, এখন ডিসকানেক্ট হলো কে? তারে বললো তোমারে ফোন করার জন্য, শুধু তাকেই নেবো আর কাউকে নেবো না। কথা এক, তাই স্যার না? ঋতু স্যার, ঋতু বলতেছে, সে বলে হুম। ঋতু স্যার। ঋতু, আচ্ছা জি ঋতু, স্যার। ওকে ঠিক আছে। শুধু ঋতুকেই নিব? ঋতুর নাম আছে এই জায়গায়? ঋতুর আসল নাম কি বলতো? স্যার রুকাইয়া তানিয়া। রোকাইয়া, নাদিয়া, রুকাইয়া, হ্যাঁ পাওয়া গেছে। আর বাকিদেরকে নিব না। কথা এক, তাই না? কি বলো তোমরা? কেউ কিছু বলে না। সাকিব, জি স্যার। মৌসুমী, তোমরা কিছু বলছো না কেন? আমি বলছি কথা হ্যাঁ এক, স্যার, আমরা আপনি যেটা যেটা, বলেছি সেটা জি হলো। স্যার। অবশ্যই স্যার, এতে করে অবশ্যই। আমরাও মানে সচেতন হতে পারবো। ভেরি গুড, ভেরি গুড। এখন রুকাইয়া কি জয়েন করতে পেরেছো? জি স্যার পারছি। মানে বারবার শুধু ওকে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, একটু নেটের প্রবলেম তো। আচ্ছা অসুবিধা নেই, ডিসকানেক্ট হলে তুমি সাকিবরে জানাবা, আমি তোমাকে নিয়ে নিব। আচ্ছা এভাবেই চলবে আমাদের ক্লাস, বাকিদেরকে অ্যালাউ করবো না। ওকে, এখন কেউ যদি ডিসকানেক্ট হও তা সে আমাকে ফোন করতে পারো, সাকিবকে ফোন করতে পারো। আমরা এই জায়গাতে অনেস্ট থাকার চেষ্টা করব, ওকে? ঠিক আছে। এর পরের যে লুপ, সেই লুপটা দেখো। আমরা প্রথমে লুপগুলো আলোচনা করি, পরে তিনটার মডেলের এই রকমের শেপ হলো কেন সেটা আমরা পরে দেখছি। দ্বিতীয় লুপটাকে আমরা বলছি হোলসেল লাইট ম্যানুফ্যাকচারিং। তো সিবিডি, সিবিডি হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস রান করে এই জায়গাটার মধ্যে, এবং দেখা যায় যে শহরের ভার্টিক্যালি ডেভেলপ যে অংশটা, সেটাই হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, এবং সেটাই হচ্ছে সিবিডি। ফলে এই জায়গাতে বিল্ডিং এর ডেনসিটিও বেশি থাকে, এবং দিনের বেলা পপুলেশন গ্যাদারিং সবচেয়ে হাই, এবং সবচেয়ে বেশি কি বলে, সবচেয়ে বেশি প্রপার্টি এই জায়গাতে অ্যাগ্লোমারেশন হয়, বিজনেস অ্যাগ্লোমারেশন হয়, কমার্স অ্যাগ্লোমারেশন হয় এই জায়গাটার মধ্যে। ফলে এই জায়গাতে দেখা যায় যে আহ, আহ, একটা শহরের যে স্কাইলাইন আমরা বলি, সেই স্কাইলাইনটা এই জায়গাটার মধ্যে পাওয়া যায়। তো এরপরের যেটা, সেটাকে আমরা বলি যে হোলসেল লাইট ম্যানুফ্যাকচারিং। অনেকে এরপরের দ্বিতীয় লুপটাকে, এটাকে বলা হয় ট্রানজিশনাল জোন। অর্থাৎ এই সিবিডি কে সাপোর্ট করার জন্য তার আশেপাশে এক ধরনের জোন ডেভেলপ করে, সেটাকে বলা হয় ট্রানজিশনাল জোন, অথবা এই জায়গাতে হোলসেল লাইট ম্যানুফ্যাকচারিং বলা আছে, তোমরা সেটাও লিখতে পারো। অর্থাৎ তোমরা একটু খেয়াল করে দেখো, যে আমরা যদি মতিঝিলের আশেপাশে একটু ঘুরি, তাহলে দেখবো এই জায়গাতে তোমার ছাপাখানা পাওয়া যাবে, অর্থাৎ প্রেস পাওয়া যাবে, তারপরে কিছু মার্কেট পাওয়া যাবে, কিছু অটোমোবাইল পাওয়া যাবে, কিছু ওয়ার্কশপ পাওয়া যাবে, কিছু তোমার আমাদের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে কিছু স্ন্যাক্স এর দোকান পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় যে ফটোকপিয়ার দোকান পাওয়া যায়। এগুলো কি? এগুলো সবই হচ্ছে তোমার সিবিডি কে সাপোর্ট করার জন্য। তো এই অংশটাকে বলা হয়েছে হোলসেল লাইট ম্যানুফ্যাকচারিং। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এরকম বর্ণনা করছি তোমাদের, কিন্তু তুমি যখন বিদেশে মানে বাইরের ডেভেলপ কান্ট্রিতে যাবা, তখন দেখবা যে প্রেক্ষাপটটা আস্তে আস্তে আসলে চেঞ্জ হতে থাকে। যে একেবারে সিবিডি, আমি নিউ ইয়র্কের ডাউনটাউনটা পুরো ঘুরে দেখেছি, তো ম্যানহাটনটা আমি পুরো ঘুরে দেখেছি। তো সেই জায়গা তো আমার চোখে পড়েছে যে সিবিডির বাইরের দিকে দেখা যায় যে এক ধরনের, সেই ডেভেলপমেন্টটা আবার সিবিডির ভিতরে যা হচ্ছে সেই ফাংশন থেকে কিছুটা ভিন্ন টাইপের। তো ডেভেলপ কান্ট্রি এবং আন্ডার ডেভেলপ কান্ট্রি তো পার্থক্য হবে, কিন্তু আমরা আমাদেরটা ইনভেস্টিগেশন করে বলতে পারি ভালো মতো করে, কিন্তু অন্যগুলো বলা খুব টাফ, মুশকিল। তো এর পরের যে লুপ, সেই লুপটাকে দেখো, যেটাকে 3 নাম্বার বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে লো ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা আসলে এই জায়গাতে লো ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া বলবো না, আমরা বলবো যে রেসিডেন্সিয়াল এরিয়া ফর লো ইনকাম পিপল। ঠিক আছে, রেসিডেন্সিয়াল এরিয়া ফর লো ইনকাম পিপল, অর্থাৎ থার্ড জোনে হচ্ছে লো ইনকাম পিপল থাকবে। এরপরে ফোর্থ জোনে হচ্ছে মিডল ইনকাম পিপল থাকবে, যেটাকে আমরা বলছি, এরা বলছে এই জায়গাতে মিডিয়াম ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া, অর্থাৎ রেসিডেন্সিয়াল এরিয়াটাকে ক্লাস করা হয়েছে এই জায়গাটার মধ্যে। আর এর পরেরটা হচ্ছে তোমার হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া।
তো আমরা বলবো রেসিডেন্সিয়াল এরিয়া ফর হাই ইনকাম পিপল, এভাবে বলতে পারবো আমরা, বা তুমি ওইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে প্রথমটাতে দেখো কিন্তু 5 নাম্বার পর্যন্তই শেষ, তারপরে 10 নাম্বার একটা লুপ দেখানো হয়েছে। আসলে প্রথম যেই তোমার কনসেন্ট্রিক জোন মডেলটা, এই মডেলে পাঁচটা জোন বা লুপ এই জায়গাতে দেখানো হয়, 10 নাম্বার জোনটা এই জায়গাতে ডেভেলপ করে না। যাই হোক, আমরা পরে আবার আরো কয়েকটা স্যার এটা কি এমন যে 10 নাম্বার জোন পর্যন্ত নেওয়া যাবে এরকম? 10 নাম্বার জোন পর্যন্ত নেওয়া যাবে, কারণ 10 নাম্বার জোনটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ অফ জোন। আমরা যখন সবগুলো বর্ণনা করব তখন তোমরা বুঝতে পারবে। এই জন্য 10 না স্যার, নাম্বার এখানে তো জোনটা 5 এর পরে আর নাই স্যার, এই কারণে জিজ্ঞেস করলাম। এই জন্য আমি বলছি 5 এর পরে নাই, তো কারণ আসলে 10 স্যার। নাম্বার জোনটা কোথাও নাই। 10 নাম্বার জোনটায় দেখো তুমি সেক্টর থিওরির মধ্যে পাও, দেখা যাচ্ছে না স্যার। মাল্টিপল নিউক্লিতে দেখা যাচ্ছে? না স্যার, 9 পর্যন্ত আছে, নাই স্যার। 9 পর্যন্ত আছে। 10 সো 10 নাম্বার জোনটা নিয়ে আমি একটু পরে তোমাদের সাথে কথা বলি, তাহলে বুঝতে পারবে। এখন দেখো, আমরা যে 5টা জোনের কথা বলেছি কনসেন্ট্রিক জোন মডেলে, এই 5টা জোন বোঝা গেল কিনা, এই 5টা জোন আমরা বোঝার চেষ্টা করি, তারপর আমরা অন্য জোনে যাচ্ছি। এই 5টা জোন তোমরা খেয়াল করে দেখো, এই জায়গাতে উল্লেখযোগ্য হচ্ছে যে সিবিডির খুব কাছাকাছি হচ্ছে তোমার একটা ট্রানজিশনাল জোন, এরপরেই কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া ফর লো ইনকাম পিপল, অর্থাৎ লো ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া এদিকে দেখানো হয়েছে। তার মানে এই সিবিডিতে যারা 3rd ক্লাস 4th ক্লাস এমপ্লয়ি আছে, অথবা যারা নিম্ন আয়ের কর্মচারী আছে, তারা কিন্তু খুব কাছাকাছি থাকতে চায়। তার মেইন কারণ কি? তার মেইন কারণ হচ্ছে তারা কোনো অটোমোবাইল ইউজ করে না, তাদের ট্রান্সপোর্টেশন কস্ট বেয়ার করতে পারে না। ফলে দেখা যায় যে তারা পায়ে হেঁটে তারা কমিউট করার চেষ্টা করে, পায়ে হেঁটে অফিসে যায়, আবার কাজ শেষ করে তোমাদের আবার চলে আসে। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখবো যে এই ধরনের আশেপাশে এই ধরনের এরিয়া ডেভেলপ করেছে। তবে এরিয়াগুলো খুব দেখা যাবে যে, আবার আমরা যদি জিওগ্রাফিক্যালি জিনিসগুলোকে চিন্তা করি, সেই জায়গায় তো একটা ভেরিয়েশন পাওয়া যাবে। ফর এক্সাম্পল বলি যে আমরা একটা সেকেন্ড, এই মারো, বাবা ফোন করছে জানো। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, আমরা যদি মতিঝিলের আশেপাশে দেখি, তাহলে দেখবো যে মতিঝিলের আশেপাশে কমলাপুর অথবা মুগদাপাড়া অথবা তোমার যাত্রাবাড়ি, তারপরে খিলগাঁও, এই সমস্ত কিছু কিছু লো ইনকাম এরিয়া সাথে সাথে ডেভেলপ করেছে। আবার জিওগ্রাফিক্যালি যদি আমরা এগুলোকে বিশ্লেষণ করি, তাহলে দেখবো এই এরিয়াগুলি কিন্তু লো লাইং এরিয়া, অর্থাৎ সিবিডির আশেপাশে এই এরিয়া ডেভেলপ করে, কিন্তু সেই জায়গা তো মানে আমাদের জিওগ্রাফিকে একটা তোমাকে প্রাধান্য দিতেই হয়। কিন্তু দেখা যাবে যে কি, যে মতিঝিলের আশেপাশে আবার তুমি যদি মনে করো যে আমরা খুব কাছাকাছি দেখি সেগুন বাগিচা, তারপরে আরো একটু পরে তোমার মগবাজার, মালিবাগ, এই সমস্ত এলাকাগুলো কিন্তু মিক্সড রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করেছে। কিন্তু তারপরেও তুমি এই জায়গাতে হাই ইনকাম রেসিডেন্সিয়াল এরিয়া পাবা না। হাই ইনকাম রেসিডেন্সিয়াল এরিয়াগুলো কিন্তু সিবিডি থেকে সাধারণত দূরে হয়। আচ্ছা, এরপরে তোমরা বলতে পারো মতিঝিল থেকে তো ধানমন্ডি খুব বেশি দূরে না। ধানমন্ডি কিন্তু মতিঝিলকে টার্গেট করে তৈরি হয় নাই। ধানমন্ডি টার্গেট করা হয়েছিল যখন সিবিডি ছিল তোমার আমাদের সদরঘাটে, সেটাকে টার্গেট করে ধানমন্ডিকে অ্যাপ্রোচ করা হয়েছিল। এবং ধানমন্ডি কিন্তু আজকের প্ল্যানিং রেসিডেন্সিয়াল এরিয়া না, ধানমন্ডি প্ল্যান করা হয়েছিল সেই 55 থেকে 58 সালের মধ্যে। বুঝতে পেরেছো? তো সেটাকে যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবে যে খুব কাছাকাছি হলো মতিঝিলের আশেপাশে তুমি এরকম লো ইনকাম জোন পাবে, যেদিক থেকে মানুষ পায়ে হেঁটে আসে। এখন হয়তো মতিঝিলে আসে, তার আশেপাশে আরো অনেক জায়গায় যায়। তো আমরা যদি এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু দেখা যাবে যে কি, আমরা যেরকম গোল গোল এই জায়গাতে বলয়গুলো দেখছি, সেই বলয় তুমি এই জায়গাতে ডেভেলপ করতে পারবে না। কিন্তু একটা বলয়ের পরে বা একটা ইউজের পরে অন্য ইউজ গুলো কিন্তু আমরা সাধারণত এইভাবেই দেখি। সাধারণত আমরা দেখি যে দেখো, সিবিডির খুব কাছাকাছি কিন্তু তোমার মিডল ইনকাম অথবা মিক্স যে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, ঢাকার প্রেক্ষাপটে, সেগুলো কিন্তু ওই প্রধান সিবিডি দেখি, তাহলে দেখবা যে আমাদের যে হাই ইনকাম রেসিডেন্সিয়াল এরিয়াগুলো, সেগুলো কিন্তু জিওগ্রাফিক্যালি খুব ভালো জায়গায় লোকেটেড। যেমন ধানমন্ডি, গুলশান, বারিধারা, উত্তরা, এই সমস্ত এগুলো কিন্তু বেশ দূরে। সে জায়গাতে মানুষ ওয়েল অফ মানুষ থাকে,
এবং ম্যাক্সিমামলি কার ডিপেন্ডেন্ট, অর্থাৎ নিজেদের গাড়ি আছে, সেই গাড়িতে করে তারা হয়তো কমিউট করে। ফলে এইরকম একটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মডেলটা ডেভেলপ হয়েছে এবং বলা হয়েছে যে উচ্চবিত্তের আবাসিক এলাকা সাধারণত সিবিডি থেকে দূরে হয়। আমি তোমাদেরকে এগুলো নিয়ে আলাপ করেছি প্রথম দিকে যে কেন হতে পারে। কারণ উচ্চবিত্তের আবাসিক এলাকা এক, খুব ভালো জিওগ্রাফিক্যাল লোকেশনে হয়, দুই, তার পরিবেশটা খুব ভালো হতে হয় এবং সেই জায়গাতে প্ল্যান মাফিক ডেভেলপ করা হয়। তো প্ল্যান মাফিক ডেভেলপ করতে গেলে এমন একটা এরিয়াকে নেওয়া হয় যেই এরিয়ার জিওগ্রাফিক লোকেশন ভালো। এখন জিওগ্রাফিক লোকেশন ভালো বলতে আমি কি বুঝাচ্ছি, যদি মনে করো যে আমরা ঢাকার প্রেক্ষাপটে এটা বলি, তাহলে এই জায়গার ক্লাইমেট, তারপরে তোমার কি বলে, যদি ক্লাইমেটের কথা বলি তাহলে পুরো ঢাকা শহরের ক্লাইমেট একই রকমের। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে পুরো ঢাকা শহরের যদি ক্লাইমেট একই রকম হয়, তাহলে ইনার সিটিতে কেন হবে না? ইনার সিটিতে না হওয়ার একটাই যৌক্তিকতা, সেটা হচ্ছে যে এই জায়গাতে কনজেশন বেশি, পলিউশন বেশি, সাধারণত হাই ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়াগুলো এর বাইরে গিয়ে হয় যখন রেসিডেন্সিয়াল সেগ্রিগেশন হয়ে যায়। ফলেই দেখা যায় যে কি, যে একটা গুলশানের মতো একটা আবাসিক এলাকা ডেভেলপ করলো, ঠিক আছে, এরপরে আরো দূরে গিয়ে উত্তরার মতো একটা আবাসিক এলাকা হয়ে গেল। তো এইভাবে সিবিডি থেকে সাধারণত উচ্চবিত্তের আবাসিক এলাকাগুলো দূরে দূরে হয় এবং উচ্চবিত্তের লোকরাই কিন্তু ওই জায়গাগুলোর মধ্যে মাইগ্রেট করে। আর যারা নিম্নবিত্তের বা মধ্যবিত্তের তারা কিন্তু মাইগ্রেট করতে পারে না, তারা আগের এরিয়া বা জোনের মধ্যেই থেকে যাচ্ছে। এটা বংশ পরম্পরা এই জিনিস হতে পারে। এখন কেউ কেউ হয়তো মাইগ্রেট করে যেতে পারে, কেউ কেউ হয়তো মাইগ্রেট করতে পারে না, বা কেউ কেউ হয়তো বিজনেসের কারণেও থেকে যায়। ভিন্ন ভিন্ন আঙ্গিক হতে পারে, এগুলো গবেষণা না করলে পরে বুঝে বড় মুশকিল। তো যাই হোক, আমরা যদি এই পাঁচটার অবস্থার বাস্তবতা অন্তত হিসাব করে দেখি, তাহলে আমরা দেখি যে আসলে সিটির প্রাইমারি স্টেজে এই ধরনের একটা লুপ পাওয়া যাবে। আমরা যদি আমাদের ছোট যে শহরগুলো আছে সেই শহরগুলোকে যদি আমরা ইনভেস্টিগেট করি, তাহলে খেয়াল করে দেখব যে সেই জায়গাতে এই ধরনের একটা আমরা পরিবেশ বা পরিস্থিতি পাবো, যেটা অন্য জায়গায় আমরা যদি একটা ডিস্ট্রিক্ট টাউন হয় অথবা একটা মেট্রোপলিটন শহর হয়, তাহলে দেখবো যে তার অবয়বটা কিছুটা চেঞ্জ হতে থাকে। ওকে, এখন তোমরা যদি এই প্রথম মডেলটা বুঝতে পারো, যে আমরা বাস্তবতার কথা বললাম যে কেন একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এবং একের যদি সিবিডি হয় তাহলে 5 কেন তোমার হাই ইনকাম রেসিডেন্সিয়াল এরিয়া, এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা যখন সেক্টর মডেলটা দেখি, সেই জায়গাতেও কিন্তু তোমার 5 পর্যন্তই দেয়া আছে, এরপরে আর দেয়া নাই। তার মানে কি, এর পরের যে স্টেজ, সেই স্টেজটাকে আমরা বলছি যে সেক্টর মডেল। সেক্টর মডেল এই জায়গাতে শুধুমাত্র একটা ইস্যু এই জায়গাতে জড়িত। সেই ইস্যুটা কি? সেই ইস্যুটা হচ্ছে যে একটা সিটি যখন গ্রো করতে থাকে তখন আস্তে আস্তে তার সবকিছুই ডেভেলপ করে, এবং একটা সিটি ততক্ষণ না পর্যন্ত বড় হতে পারবে যতক্ষণ না পর্যন্ত তার ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক গুলো বিস্তার লাভ করে। এখন সেক্টর থিওরিতে কিন্তু সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বলা হয় যে রিবন ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা সেক্টর থিওরিতে বলা হয়েছে যে একটা সেক্টর বেরিয়ে আসে সেইভাবে যেই জায়গাটাতে একটা রোড নেটওয়ার্ক চলে যায়, তাহলে সেই রোড নেটওয়ার্ককে কেন্দ্র করে সেই জায়গার আরবান এরিয়াটার গ্রোথ হতে থাকে। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল বলেছি যে আমরা ঢাকার ক্ষেত্রে দেখি যে নর্থ এবং সাউথের দিকে, যদি তুমি সাউথের দিকে চিন্তা করো তাহলে দেখা যাবে যে আমরা হয়তো যাত্রাবাড়িতে এসে আমার ঢাকা শেষ হয়ে গেছে, কিন্তু যাত্রাবাড়ির পরে আমরা কাঁচপুর ব্রিজ পর্যন্ত যেতে থাকি। এখন কাঁচপুর ব্রিজের বাইরেও চলে গেছে, কাঁচপুর ব্রিজ পর্যন্ত দুই দিকে বোঝা যায় না যে আমরা ঢাকা শহর কিন্তু শেষ করেছি। ওই জায়গাতেও বিল্ট আপ এরিয়া হয়েছে, ওই জায়গা তো আরবানাইজড হয়ে গেছে। তাহলে এইভাবে কি হয়, এইভাবে হচ্ছে একটা রাস্তার দুই ধার ধরে আমাদের আরবান এরিয়া ডেভেলপ করতে থাকে, যেটাকে আমরা বলছি যে সেক্টর। এটা একটা সেক্টর, এবং এই সেক্টর রেসিডেন্সিয়াল সেক্টর হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হতে পারে, কমার্শিয়াল সেক্টর হতে পারে। অন্য ভাষায় এগুলোকে বলা হয় করিডোর ডেভেলপমেন্ট বা রিভন ডেভেলপমেন্ট। সো এই জায়গায় তিনটা তোমার কনসেপ্ট আছে। তিনটা কনসেপ্টের মধ্যে একটাকে আমরা বলছি যে সেক্টর, আবার আরেকটাকে বলছি আমরা রিভন, এবং আরেকটাকে বলছি আমরা করিডোর ডেভেলপমেন্ট। তিনটা কিন্তু একই জিনিস। যেহেতু আমরা সেক্টর থিওরি নিয়ে আলোচনা করছি, সেহেতু আমি সেক্টরটার সাথে সাথে তোমাদেরকে ওই দুটো কনসেপ্ট আমি বলে দিলাম, যে রিবন ডেভেলপমেন্ট এবং করিডোর ডেভেলপমেন্ট। বলো স্যার সেকেন্ডটা কি আরেকবার বলবেন? সেকেন্ডটা কি? সেক্টর
করিডোর ডেভেলপমেন্ট, আরেকটা মাঝখানে কি রিবন বলছেন? ডেভেলপমেন্ট। রিবন শব্দের অর্থ জানো তোমরা? রিবন কি? এটা তো মেয়েরা খুব দ্রুত বলে দেওয়ার কথা। স্যার পুনর্জন্ম। ফিতা আছে। হ্যাঁ, স্যার, ফিতা ফিতা। ফিতা ফিতা পুনর্জন্ম না। রিবর্ন বলছেন না? হ্যাঁ, রিবন রিবন। আচ্ছা তোমরা রিবন মাথায় দাও না, চুলের মধ্যে বাঁধো না? স্যার আমি রিবর্ন শুনছি। না না, রিবর্ন না, রিবন রিবন। আচ্ছা তোমরা চুলের মধ্যে যে ফিতা বাঁধো সেই ফিতা। এই যে সেক্টরটা দেখছো, এই সেক্টরটা হচ্ছে মনে করো রাস্তার দুই পাশের ডেভেলপ করা একটা। তাহলে দুই পাশে যখন ডেভেলপ করে তখন মনে হয় যে একটা ফিতা রাস্তার দুই পাশে তুমি 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 যদি বেঁধে দাও তাহলে ওই রকমের একটা রিবনের মতো মনে হয়। এই যে সেক্টরটা একটা রিবন, অর্থাৎ একটা রাস্তার দুই পাশে দুইটা রিবন যদি তুমি জোড়া লাগিয়ে দাও তাহলে যদি বার্ডস আই ভিউতে দেখো তোমার কাছে এরকমই মনে হবে। এই জন্য এটাকে বলা হয় রিবন ডেভেলপমেন্ট, ফিতা সদৃশ ডেভেলপমেন্ট। সো আমরা যদি বাংলাদেশের বড় রাস্তাগুলো দেখি, যে রাস্তাগুলো শহর থেকে বেরিয়ে গেছে, সেই রাস্তার দুই পাশে দেখবা যে একেবারে সমান্তরাল ভাবে এই গ্রোথটা হয়। এবং তুমি যদি উপর থেকে বার্ডস আই ভিউতে দেখো, অথবা আমরা আরেকটা বলতে পারি যে তুমি যদি স্যাটেলাইট ইমেজ নিয়ে দেখো তাহলে দেখবা যে এইটা দেখা যাবে যে কি একটা ফিতা সদৃশ ডেভেলপমেন্ট, রিবন ডেভেলপমেন্ট। সো এটাকে সেক্টর ডেভেলপমেন্ট বলে, করিডোর ডেভেলপমেন্ট বলে, রিবন ডেভেলপমেন্ট বলে। দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে, আমাদের সময় মনে হয় আর এইটাতে 5 মিনিট বাকি আছে। এটা শেষ হলে পরে আমরা নতুন ভাবে জয়েন করবো এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? জি স্যার। ওকে, এর মধ্যে দেখো কারো প্রশ্ন আছে কিনা? স্যার কনসেন্ট্রেট আর সেক্টর দুইটাই স্যার মাঝখানে সিবিডি থাকবে না স্যার? হ্যাঁ, কনসেন্ট্রিক এবং তোমার সেক্টর থিওরি এর দুটাই তোমার মাঝখানে সিবিডি থাকবে। তবে মাল্টিপল থিওরি তো একই জায়গায় মাঝখানেই সিবিডি, কিন্তু ওই জায়গাতে দেখা যাচ্ছে যে আরো অনেকগুলো সেক্টর আছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমরা দুইটা একসাথে আলোচনা করি এবং দুইটার মধ্যে পার্থক্য করার চেষ্টা করি, এরপরে আমরা তৃতীয়টা আলোচনা করলে আমরা তিনটার মধ্যে পার্থক্য বুঝতে পারবো। তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্যটা কোন জায়গাটার মধ্যে? প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্যটা হচ্ছে সেক্টরের মধ্যে। তাহলে সেক্টরটা কেন হলো? এই সেক্টরটা হলো যে ওই সময় আসলে ট্রান্সপোর্টেশনের একটা ডেভেলপমেন্ট হচ্ছিল। তো এই ট্রান্সপোর্টেশন ডেভেলপ কে কেন্দ্র করে এই সেক্টর ডেভেলপ করে, ফলে এটাকে বলা হয়েছে সেক্টর থিওরি। কিন্তু একটা এই প্রথম দিকে যদি আমরা দেখি তাহলে প্রথম দিকে আমরা খেয়াল করবো যে একটা ছোট শহরে এই ডেভেলপমেন্টটা সাধারণত দেখা যায় না। এবং ছোট শহরে আমরা ট্রান্সপোর্টেশনের যেহেতু লিংক হয় না, তখন দেখা যায় যে এইরকমের একটা ছোট জায়গার মধ্যে জুবুথুবু হয়ে শহরটা ডেভেলপ করতে থাকে। যেই ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক ডেভেলপ করে তখন শহরটা ডিফিউজ হয়। আমাদের দেখবা যে অনেক শহর অনেক দিন যাবত এই ছোট হয়েই বসে আছে, এর কোনো ডেভেলপমেন্ট নাই। এর মেজর কারণ হচ্ছে যে এই জায়গাতে কোনো রকমের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক ডেভেলপ করে নাই, ট্রান্সপোর্টেশন হাব হচ্ছে না, ঠিক আছে? ফলে এইটার কোনো বৃদ্ধি নেই। অর্থাৎ ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক যখন হবে তখন এটার মধ্যে ইনভেস্টমেন্ট হবে। এটা ইনভেস্টমেন্ট না হওয়া পর্যন্ত এই শহরের ডেভেলপমেন্ট আসবে না। অর্থাৎ এই যে আমি বলছি ইনভেস্টমেন্ট হওয়া, এই হওয়াটা নির্ভর করছে হচ্ছে তোমার ওই শহরের সাথে অন্যান্য শহর বা অন্যান্য জেলা, অন্যান্য জায়গার সাথে ভালো কানেক্টিভিটি আছে কিনা। একটা শহর হয়ে বসে আছে কিন্তু সেটার অন্যান্য শহরের সাথে কানেক্টিভিটি কম, ফলে দেখা যাবে যে কি ওই জায়গাটার মধ্যে ডেভেলপমেন্টটা খুব একটা ভালো হবে না। আমরা উত্তরবঙ্গের এরকম অনেকগুলো শহর জানি যে শহরগুলোর ডেভেলপমেন্ট ফ্লোটা খুবই স্লো, খুব দ্রুত না। বুঝতে পেরেছো? তো এই কারণে দেখা যায় যে এর দ্বিতীয় ফেজটাকে আমরা বলছি সেক্টর থিওরি, আর তৃতীয় ফেজটাকে আমরা বলছি একটা মাল্টিপল নিউক্লি থিওরি। সাধারণত কোন জায়গায় হয়? আমরা এই জায়গাতে ঢাকার এক্সাম্পলটাই দিব। একমাত্র আমরা বাংলাদেশের মধ্যে ঢাকাটাকেই মাল্টিপল থিওরি কিছুটা যায়, কিন্তু অন্যান্য মেট্রোপলিটন শহরও খুব বেশি যায় না। ওকে, আসো আমরা কেসটা বিবেচনা করি।
আমরা 5টা লুপ খুব ভালো মতো বুঝতে পারলাম। এরপরে 6 নাম্বার যদি দেখি তাহলে মাল্টিপল থিওরির ক্ষেত্রে দেখা যাবে যে ৬ নাম্বারে পরে এসে একটা শহর যখন ডেভেলপ করতে থাকে, তখন তার একটা ফেজে এসে তোমার যে সমস্ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া বা অন্যান্য এরিয়া থেকে একটু দূরবর্তী অঞ্চলে গিয়ে তোমার ডেভেলপ করে। তো এই জন্য এটা একটা আলাদা সেক্টর হিসেবে ডেভেলপ করে। তো এটাকে আমরা বলছি যে হেভি ম্যানুফ্যাকচারিং জোন একটা। ৬ নাম্বারটা তুমি খেয়াল করে দেখো আমাদের মাল্টিপল নিউক্লি মডেলে ৬ নাম্বার হচ্ছে যে সব সেক্টর গুলোকে বাদ দিয়ে একটা কর্নারে এসে এরকমের একটা ম্যানুফ্যাকচারিং জোন তৈরি হয়েছে। এরপরে তোমরা দেখো যে ৭ নাম্বার আর একটা আছে। তো ৭ নাম্বারটাকে আমরা বলেছি আউটলাইং বিজনেস ডিস্ট্রিক্ট। বলো। হ্যাঁ, হ্যাঁ, দূরে থাকার একটাই কারণ হচ্ছে যে সাধারণত যে ইন্ডাস্ট্রিয়াল অথবা ম্যানুফ্যাকচারিং যেই জোনগুলো আছে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলো আছে সেগুলো অন্যান্য যে সমস্ত সেক্টর গুলো সেগুলোর সাথে কনফ্লিক্ট করে, এটা আমরা বলি প্যারাডক্স। ঠিক আছে, যে একটার সাথে আরেকটা যখন কনফ্লিক্ট করে ল্যান্ড ইউজ তখন একটা আরেকটার সাথে থাকতে পারে না। যেমন আমরা খুব সহজেই এক্সাম্পল দিয়ে বলি, একটা মিষ্টির দোকানের সাথে বা একটা রেস্টুরেন্টের পাশেই একটা সেলুন হলে কিন্তু ওই রেস্টুরেন্ট বা মিষ্টির দোকানটা খুব ভালো চলবে না। এর কারণ কি? একটা ইউজ আর একটা ইউজের সাথে কনফ্লিক্ট করে। ফলে রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে কখনো ইন্ডাস্ট্রিয়াল জোন ডেভেলপ করে না। ফলে সবসময় দেখবা যে ইন্ডাস্ট্রিয়াল জোনটা যখন শহর ডেভেলপ করে তখন দেখা যাবে যে ইন্ডাস্ট্রিয়াল জোনটা এই রেসিডেন্সিয়াল এরিয়া অথবা ইনস্টিটিউশনাল এরিয়া অথবা কমার্শিয়াল জোন থেকে দূরে গিয়ে হয়। এই কারণে এই যে আমরা বলেছি যে হেভি ম্যানুফ্যাকচারিং জোন, এটা কিন্তু দেখা যাচ্ছে কি এটা পরে গিয়ে হচ্ছে। আমাদের কিন্তু এখনই এটা শেষ হবে, আমরা নতুন একটা ফেজে জয়েন করব। ঠিক আছে, এটা শেষ হলে পরে আমরা
হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলো? স্যার, শামিমা বলছি। হ্যাঁ শামিমা, কি খবর বলো? স্যার, আমি গত সেশনে জয়েন করতে পারি না। আমি রোজ রেগুলারই ক্লাস করি, গ্রামে থাকি, এখানে নেট স্টেবল না। তো এই ক্ষেত্রে কাল ঝড় হয়েছে গতকাল, তো কারেন্ট নাই। তারপর ডাটা প্যাক কিনেছি, কিন্তু অনেকটা রোদের মধ্যে বসে থেকে 14 মিনিট পর আমি মানে নেট কানেক্ট হলো, তো তারপর আমি ক্লাসটা করতে পারলাম না। স্যার, এই ক্ষেত্রে তো আমরা গ্রামে যারা আছি আমরা মেজরিটি তো মানে এটা লস স্বীকার করছি। হ্যাঁ, তুমি আমাকে কি করবে? আমাকে তো একটা ফোন করতে পারো না? স্যার, আমি সাকিবকে রিকোয়েস্ট করেছি, সিআর কে প্লাস আমার ফ্রেন্ড যারা আছে আমি যতটুকু সম্ভব রিকোয়েস্ট করেছি স্যার। না, তুমি সেই ক্ষেত্রে আমি বলে দিয়েছি না, যারা কানেক্ট করতে পারছো না। মানে এই জায়গাতে আমি আমি ধরে নিচ্ছি তুমি অনেস্ট, ওকে? তুমি যখনই কানেক্ট করতে পারছো না তখনই আমাকে ফোন করবে যে স্যার আমি কানেক্ট করতে পারছি না, আমি তোমার নাম রোল নং ধরে রাখবো। যখন তোমাকে আমি দেখবো যে তুমি জয়েন করেছো, আমি তোমাকে নিয়ে নিব। কারণ আমি ওপেন করে রাখছি, তুমি আধা ঘন্টা পরে জয়েন করবে, এটা হচ্ছে গত কয়েকটা ক্লাস ধরে। এটা করলে কি হবে? আমাদের ক্লাসটা ব্যাহত হবে। আমাদের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটা থাকবে কতক্ষণ পর্যন্ত? কনসেন্ট্রেশনটা থাকবে আমাদের একটা সেশন পর্যন্ত। দ্বিতীয় সেশনে গিয়ে কিন্তু কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমে যায়। ফলে আমরা যদি ওইভাবে ক্লাস করি তাহলে এই ক্লাস শেষ হবে না। স্যার, আমার কথা সেটা বুঝতে তো পারছো? জি স্যার, যারা ডিসঅনেস্ট আছে তাদের ক্ষেত্রে, কিন্তু স্যার আমার এটা খুবই মানে আজকে খুব আমার খারাপ লেগেছে, কারণ আমি রেগুলারই ক্লাস করার চেষ্টা করি এবং যতটুকু সম্ভব অনেক মানে 10 মিনিট আগে থেকেই আমি ল্যাপটপ ওপেন করে প্লাস ফোন ওপেন করে আমি মানে ক্লাসে কানেক্ট হওয়ার চেষ্টা করি। তো স্যার, কাল ঝড়ের কারণে আমি মানে নেট পাচ্ছি না, আর তারপর আমার ফ্যামিলি অসুস্থ। এই মুহূর্তে আমরা সবাই মানে অসুস্থের মধ্যে আছি কোভিড এর জন্য। তো এই ক্ষেত্রে স্যার মানে আমি লিস্ট আশা করেছিলাম যে আজকের দিনটা কনসিডার করার, কারণ আমি কালকে ঝড় তোমাকে হয়েছে, শোনো এটা শোনো গ্রামে স্যার। স্যার, আমি আমাকে কেউ বলে নাই তুমি আমার আপনাকে কথা কল শোনো। দিতে, আমার ফ্রেন্ড সার্কেল কেউ বলে নাই স্যার। তো তোমার তো সাকিব বলার কথা, আমি তো কালকে এই নিয়মগুলো আগের ক্লাসে আমি বলে দিয়েছি সবাইকে, তা আমি তো যে নিয়ম কেউ বলে যদি জয়েন দিয়েছি করতে স্যার, না যে পারো। এখন দেখো আমি তোমাদের সব মধ্যেই নিয়ম বলে সমস্যা। দিয়েছি স্যার। কেউ যদি জয়েন করতে না পারো, বারংবার ট্রাই করো, আমাকে ফোন করে রাখবে একটা, যে স্যার আমি ট্রাই করছি কিন্তু পারছি না, আমি তোমাকে নিয়ে নিব যখন তুমি জয়েন করতে পারো। আমি তো স্যার, বারবারই আর একটা পার্টিসিপেশনের লিস্টটা দেখছি। জি স্যার, স্যার এটা একটা গেল যে ঝড়ের কারণে এটা, কিন্তু আর একটা প্রবলেম যে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো সেই ক্ষেত্রে আমার ডাটা প্যাকে এসে বাইরে এসে কানেক্ট হয়ে ক্লাস করতে গেলে আমার 5 মিনিটস টাইম লাগে। তো সেই ক্ষেত্রে আমি কেন, আমার আমার মতো যারা গ্রামে যারা স্যার আমরা এখন সবাই তো স্যার আছি। সমস্যা হবে স্যার এখানে স্যার, যদি আমি ক্লাস করতে থাকি স্যার, আমি তো সম্ভব না সবসময় মেসেজ দেখা স্যার, বা আমি তো স্যার স্যার, সবসময় কল করতে পারবো না স্যার, এটা তো আমার দিকেও সম্ভব না স্যার, আচ্ছা দেখো বা আজকে নিজেরও আমাদের তো কি সম্ভব হলো। না স্যার। হ্যাঁ এটা স্যার ঠিক। এটা মানে সেই ক্ষেত্রে গ্রামে আমরা যারা আছি আমরা তো বারবার ডিসকানেক্টেড হবই, তো সেক্ষেত্রে আমরা যদি পরে জয়েন করতে না পারি তো আমরা কিভাবে আমরা ডিসকানেক্ট হলে তো শহরে স্যার যারা নিয়ে আছি। নিচ্ছে। আরে ডিসকানেক্ট হলে তো আমি নিচ্ছি। ডিসকানেক্ট হলে তো তুমি আমাকে বলছো কোনো না কোনো ভাবে যে স্যার আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি হোলসেল করে দেই ক্লাসটাকে, তাহলে কেউ হয়তো কানেক্টের জন্য কানেক্ট হবে, কিন্তু আমাদের ক্লাসগুলো ব্যাহত হবে। তুমি যদি ডিসকানেক্ট হও তাতে সমস্যা নাই তো। আর তুমি যদি আমাকে প্রথমেই বলে রাখো যে স্যার আমার কিন্তু আজকে স্টেবল না নেটওয়ার্কটা, আমি তো বুঝেই নিচ্ছি যে শামিমার নেটওয়ার্কটা স্টেবল না, সুতরাং তুমি যখন জয়েন করবো তখন আমি তোমাকে নিয়ে নিতে পারবো, কারণ আমার কাছে তো পার্টিসিপেন্টের লিস্টটা ওপেন থাকে, সেটাতে তো কোনো সমস্যা না। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যেই জায়গায় তোমার জন্য সুবিধা হয় সেই জায়গা থেকেই তুমি ক্লাসটা করো, কোনো সমস্যা নেই। এটা তো আজকে তোমার একদিনের জন্য এটা হয়েছে, তোমাদের দ্বিতীয় দিন হয়তো নাও হতে পারে, কিন্তু আমি তোমাকে বলবো যেহেতু তোমার ফ্যামিলিতে এখন সমস্যা চলছে, আমার মনে হয় তোমরা অসুস্থ, তোমরা ক্লাস করবে,
এটা খুবই চমৎকার বিষয় যে তুমি অসুস্থতার মাঝখানেও ক্লাস করতে চাচ্ছ, কিন্তু আমাকে একটা ফোন করো, তুমি কয়েক সেকেন্ড কথা বলো, তাহলে তো তোমার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। সাকিবকে সবাই ফোন করলে ও হয়তো সমান তালে ক্লাসও করবে, তোমাদেরকে সার্ভিস দিবে, সেটা হয়তো ওর হয়ে উঠবে না। সেই কারণে আমি বলে অ্যাকচুয়ালি রাখছি আমি সাকিবকে প্লাস আমার যা ফ্রেন্ড আছে আমি সবাইকে মেসেজ দিয়ে বলতেছি যে স্যারকে বলো যে আমি রেগুলার আমি জয়েন্ট হতে চাই, কিন্তু স্যার আপনি নাকি বলছেন যে বারবার জয়েন করা মানে এটা স্যার সেকেন্ড আপনি সেশনে স্যার জয়েন করতে নিয়ম হবে। স্যার অনুসারে ছিল এটা তো স্যার বলা 10টা 5 পর্যন্ত স্যার। স্যার আমি নিয়ম কিন্তু অনুসারে কয়টা ছিল স্যার 10টা 5 পর্যন্ত স্যার। তা আমি কত কত স্যার মিনিট পর্যন্ত তোমাদের সময় দিয়েছে তোমরা বলো? স্যার 10টা 5, তারপরে আপনি 10টা 6 পর্যন্ত যারা ঢুকছে তাদেরকে আপনি ইনক্লুড করছেন স্যার। হ্যাঁ, ইনক্লুড করে নিয়েছি, কিন্তু তারপরেও 3 জনকে আমি ইনক্লুড করেছি। এই যে দেখো এখনো আমি তোমার 10টা ওয়েটিং 14 রুমে একজন মিনিটে আছে 14 মিনিটে সাকিব। যে আমি জয়েন করেছি, মানে নেট কানেক্টেড পেয়েছি, এখন এর আগে আমি নেট কানেক্ট পাই নাই। আচ্ছা এবং আমি শোনো, 9টা শামিমা 50 সহকারে মিনিট থেকে তোমাদের ট্রাই করে যাচ্ছি। স্যার আমি আমার প্রবলেমটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমার মতো যারা গ্রামে আছে আমরা সবাই বারবার নেট কানেক্ট ডিসকানেক্টেড হব বা ওয়াইফাই চলে গেলে সেক্ষেত্রে ডাটা প্যাকে অনেক প্রবলেম হবে আমাদের সবারই। এবং যেখানে সিজিপিএটাই মেইন, ওকে। মানে সিজিপিএ দিয়েই ভ্যারি করে স্টুডেন্টদেরকে, সেক্ষেত্রে তো আমরা সিজিপিএ তে পিছিয়ে যাব। শামিমা হ্যাঁ, এত টেনশন করো না স্বামী, এত টেনশন করো না। শোনো আমি স্যার তোমাকে যেটা বলি, টেনশন না আমরা এই স্যার, জায়গাতে এটা যে জিনিস, একটা প্রবলেম স্যার। আমরা মেজরিটি গ্রামে থাকি, আমরা মেজরিটি গ্রামে বাস করি। আমার কথা শোনো আগে, তারপরে তুমি কথা বলো। তোমার প্রবলেমটা আমি বুঝে ফেলেছি। জি স্যার বলেন। এখন তোমার মতো অনেকেই গ্রামে থাকে, কিন্তু অনেকেই কিন্তু তোমার মতো সমস্যার কথা বুঝছে না, কারণ তারা জয়েন করতে পেরেছে। এখন আজকে হয়তো তোমার প্রবলেম হয়েছে, আরেকদিন হয়তো আরেকজনের প্রবলেম হবে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলে দিচ্ছি, তোমার স্যার নেটে প্রবলেম হলে আমার ফোনের সাথে তো তোমার প্রবলেম নাই, আছে কি? স্যার না, আমার ফোনের সাথে আপনার প্রবলেম নাই স্যার। অ্যাকচুয়ালি কি আমাদের মধ্যে অনেকেই মানে রোজই প্রবলেমের শিকার হচ্ছে এবং ওরা মেসেঞ্জার গ্রুপে ওরা আমি বলে দেয় আবারও যে আজকে আমি শামিমা, জয়েন করতে শামিমা পারছি তুমি না। আমার কথা শোনো, শামিমা আমার কথা শোনো, যার প্রবলেম সে বলুক, তোমারটা তুমি বলো। তুমি অন্যের প্রবলেম বলতে যেও না, এই মুহূর্তে দরকার নাই। ঠিক আছে, তোমার যখন প্রবলেম হবে সেই প্রবলেমটা তুমি আমাকে বলো। XYZ এর ওকে যখন স্যার। প্রবলেম হবে তাকে আমি ওপেন করে দিলাম, সে আমাকে বলবে। একদিন তোমার প্রবলেম হবে, আরেকদিন আরেকজনের প্রবলেম হবে। সবার তো একই দিনে প্রবলেম হবে না, আর একই দিনে প্রবলেম হলে তো এটা ডিজাস্টার হয়ে যাবে, আমরা ক্লাসে নিতে পারবো না। আমি তোমাদের সবার জন্য আবারও বলে দেই, আমি সাকিবকে তোমাদেরকে গত ক্লাসে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে কারো স্যার যদি আমি বুঝেছি গত ক্লাসে আমি রোজই মানে 9টা মানে যখনই ক্লাস থাকে তার তুমি 10 আমাকে মিনিটস কথা বলতে আগে আমি দিচ্ছ না ট্রাই কেন করি। শামিমা? স্যার এখানে শামিমা তুমি একটা আমার বিষয় কথা আছে শোনো। স্যার। স্যার আমি একটা কথা বলি স্যার, আপনি আমি তো আগে নিয়ম শোনো করে সাকিব, দিচ্ছেন। একটু থামো। আমি আমার কথা বলি, তারপরে তোমরা তোমাদের কথা বলো। আমি আগে বলে দেই তোমরা কি করবে, তারপরে তোমাদের প্রবলেম গুলো আমাকে বলো। আমি প্রথমে বলে দিয়েছি যে 5 মিনিটের মধ্যে সবাইকে জয়েন করতে হবে। কেন বললাম এই কথা? আমি তো তোমাদের সারা দিন ভরে নিতে পারি, কিন্তু সারা দিন ভরে নিলে কি হবে? আমি তোমাদেরকে জয়েন করাচ্ছি, আমার আমার ক্লাস নিতে প্রবলেম হয়। সে কারণে, আর এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না, এটা কোনো শিষ্টাচারের মধ্যেই পড়ে না যে আমি যখন খুশি তখন জয়েন করলাম। তোমরা এই জন্য আমি 5 মিনিট সময় দিয়েছি, সেই 5 মিনিটের মধ্যে তোমরা জয়েন করবে, বাস। এটা হচ্ছে রুল, তোমরা সবাই এগ্রি করেছো আমার সাথে। দ্বিতীয় হচ্ছে যে অনেকে গ্রামে থাকো, অনেকের নেটওয়ার্ক স্টেবল না, এটা আমার ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, আমার ফোন নাম্বার তোমাদের সবাইকে দিয়ে দিয়েছি, তোমরা আমাকে একটা ফোন করে রাখো। 2 সেকেন্ড কথা বলতে তো খুব বেশি সময় লাগে না। আমাকে ফোন করো যে স্যার আজকে আমার প্রবলেম হচ্ছে, আমি কিন্তু ঢুকতে পারছি না। আমার কাছে তোমার পার্টিসিপেন্টের লিস্টটা ওপেন থাকে সব সময়। যখনই তুমি ঢুকতে পারবে, 5 মিনিট পরে যদি তুমিই সেই হও, তাহলে আমি তোমাকে নিয়ে নিচ্ছি, সমস্যা তো হচ্ছে না। এখন এই ফর্মুলাতেই তোমাদের চলতে হবে। ওকে, এবার তোমাদের প্রবলেম বলো। স্যার আরেকটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলো। স্যার আমাদের মানে ক্লাস ভিডিওটা করলে ভালো হয়, রেকর্ডটা করলে অ্যাকচুয়ালি। না, আমি এখন রেকর্ড করতে যাই না, এই কারণে যে রেকর্ড করলে ছেলে মেয়েদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। আমি যখন রেকর্ড করে যখন দিচ্ছি, আমি এটা অনেকবার দেখেছি, তখন অনেকেই শুধুমাত্র জয়েন করে থাকে কিন্তু ক্লাসটা ঠিক মতো করে না। কিন্তু আমি যেই পদ্ধতিতে যাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে পরীক্ষিত একটা পদ্ধতি, যে আমি পড়াচ্ছি তারপর আমি শেয়ার করছি। আজকে না পারলে আমি পরের স্যার দিন শেয়ার করছি। আমি সব থেকে আপনার ক্লাসটাকে বেশি এনজয় করি, এই কারণে আমার মানে খারাপ লেগেছে যে আমি একটা সেশন করতে পারি নাই। একটা সেশন যদি তুমি না, আমি তো এইটাও তোমাদেরকে ম্যান্ডেট
দিয়ে রেখে দিই, তুমি যদি কোনো কিছু না বুঝো তাহলে পরবর্তীতে তুমি আমার সাথে আবারও ক্লাস করতে পারবে, দরকার হলে আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি ওইটা শিখিয়ে দিব। আমি তো কোনোদিনও তোমাদের ডিনাই করি নাই। আমি তখনই খুশি হই যখন তোমার মতো কেউ বলে যে আমি আপনার ক্লাসটা সবচেয়ে বেশি এনজয় করছি। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি, বুঝতে পেরেছো? ফলে তুমি কখনই এটা একটা অসুবিধা হিসেবে নিও না, এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে নাও। নিয়ে তুমি কি করবে যে স্যার আমি আজকে সারা দিন ট্রাই করেছি, আমি আপনার সাথে কথা বলেছি কিন্তু তারপরেও আমি জয়েন করতে পারি নাই। ওকে, তুমি জয়েন করতে না পারলে এরকম তোমার মতো যদি আমাকে দুইজনকে বলে যে দুইজন আমরা এরকম ভাবে ট্রাই করেছি কিন্তু জয়েন করে, তোমাদের দুইজনের জন্য আমি ক্লাসটা আবার তোমাদের জুম লিংক পাঠাবো, তোমাদের দুইজনের জন্য আমি ক্লাসটা করাবো। তুমি দেখো যদি আমার কাছ থেকে এই সার্ভিসটা তুমি না পাও তখন তুমি বলো যে স্যার বলেছিল কিন্তু আমাদেরকে বলা পর্যন্তই শেষ, আর পরে সার্ভিস দেয়নি। ওকে স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। স্যার বলো। স্যার স্যার আপনার তো নিয়ম হয়েছে, আপনি তো আগে ক্লাসে 10:05 বা 5 মিনিট ওয়েট করার পরে আর ঢুকতে দিতেন না স্যার, কিন্তু কথা হলো স্যার রাইট, এখন যে স্যার 10-12 জন ওয়েটিং এ থাকে স্যার, আমি আপনি কয়জনকে নেবেন স্যার? এটা তো সমস্যা হয় না স্যার? আর নেটে তো স্যার একদিন 2 দিন প্রবলেম হওয়ার কথা স্যার, রোজটা প্রবলেম হওয়ার কথা না স্যার। সেটাই 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 আমি শামিমাকে বোঝানোর চেষ্টা স্যার করলাম। গ্রামে থাকলে নেট প্রবলেম হবে, এটা তুমি মানে তো সেকেন্ড আমি যে সেশনে বাগেরহাটে ঢুকতে পারছো শামিমা, তুমি যে বললা হ্যাঁ, যে আমরা কেউ সেশনে ঢুকতে পারছি কারণ এখন আমার নেটটা পাচ্ছে, আমার এখন নেটটা পাচ্ছে, আর আমি বাগেরহাটে থাকি, সো আমার প্রবলেম তো হবেই। শোনো শামিমা, আমি তোমাকে বলি, তোমার জি স্যার, এই যে আমরা কতগুলো ক্লাস করেছি ইসে, সাকিব তুমি কি একটা ইয়ে দিতে পারো আমাকে, ইমপ্রেশন দিতে পারো যে আমরা কয়টা ক্লাস করেছি? 12টার উপরে 12 ক্লাস স্যার, 12টার উপরে ক্লাস করেছি স্যার। 12টার উপরে তুমি ক্লাস করেছো শামিমা, তোমার কি প্রতিদিনই এই স্যার প্রবলেম হচ্ছে? আজ আমাদের 17 নম্বর লেকচার চলছে। 17 নাম্বার লেকচার? জি স্যার। আমি কিন্তু ঠিকঠাক মতো বলতে পারছি না যে কত নাম্বার লেকচার আমি গেছি, আমি শুধু লেকচার দিয়ে যাচ্ছি তোমাদের। আর ইয়ে মৌসুমী, স্যার আমার খাতায় হচ্ছে 16 নাম্বার আর কি, একটা আমি ডেটটা লিখিনি এজন্য হয়তো। ইয়ে সাফায়াত আছে আমাদের সাথে আজকে? একটা ব্যাপারে হচ্ছে আপনি সাফায়াত স্যার আপনি যদি ওয়েটিং রুম একটু ডিসেবল করে রাখেন নামে কেউ নাই কোনো স্যার। সমস্যা সাফায়াত না রাফায়াত? রিফায়েত আসো আজকে আমাদের সাথে? আমি ওকে সাফায়াত ডাকতেছি। জি স্যার, স্যার আসি। ওকে, রিফায়েত তুমি বলতে পারো যে কয়টা ক্লাস হয়েছে আমাদের? স্যার আমি দেখতেছি স্যার খাতায়। ওকে, দেখে আমাকে বলো, আমাদের সঠিক নাম্বারটাও জানা দরকার আসলে, যেটা দিয়ে আমরা স্যার খাতা অনুসারে মেইন লেকচার 16টা স্যার। ওকে স্যার খাতা অনুসারে মেইন লেকচার 16টা। আচ্ছা, তাহলে একটা হবে আমাদের ইন্ট্রোডাক্টরি হয়তো লেকচার, তাই না? জি স্যার। ওকে, আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে আজকে শামিমার প্রবলেম হয়েছে, আরেকদিন আরেকজনের প্রবলেম হবে, এটা হতে পারে, সবার সব দিন একই রকম হবে না। সুতরাং যার যেদিন প্রবলেম হয় আমাকে হ্যাঁ, আমি এটা আসলে দেখো, আমি তোমাদের সাথে অনেক ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি আমি অনেককে রিকোয়েস্ট করেছি যে আমি ওদেরকে বলতে বলেছি যে বলো যে আমি রেগুলার ক্লাস করি, কিন্তু আমার মাথায় ছিল না যে আপনাকে কল দিব। এজন্য সরি স্যার, আমি রুড বিহেভ করার জন্য। না না, তুমি রুড বিহেভ করোনি, আমি তোমাকে বলছি তুমি রুড বিহেভ করোনি, তুমি বোঝানোর চেষ্টা করেছো আমাকে, আমি এটা রুড হিসাবে নিচ্ছি না। আমি তোমাদের সাথে অত্যন্ত ফ্রেন্ডলি, এবং আমার যেটা মনের মধ্যে আছে, আমি আমার সার্ভিসটা তোমাদেরকে 100 কেন 110% 20% দেওয়ার চেষ্টা করি। আমি তোমাদের এমনই একজন শিক্ষক। সুতরাং আমি মনে করছি তোমার এটা অধিকার যে তুমি ক্লাস করতে চাচ্ছ, এই চাইতে বড় প্রাপ্তির জায়গাটা কোন জায়গাটাতে? আমি তো তোমাদের আমি জানি না তোমরা কিভাবে আমাকে মূল্যায়ন করো, আমি তোমাদেরকে ওইভাবে মূল্যায়ন করি যে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা অধিকার আছে, রাইট আছে। সেটাই তুমি আজকে বলেছো, আমার কাছে মনে হয় নাই যে তুমি রুড বিহেভ করেছো বা অন্য কিছু।
সুতরাং তোমার অধিকারটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো। তোমার অধিকারটা কি এই জায়গাতে? অধিকারটা হচ্ছে তুমি ক্লাসটাকে ভালো মতো বুঝা, আমার কাছ থেকে 100% নিয়ে নেওয়া, এটাই তোমার অধিকার। সেটা যদি কোনোভাবে তোমার ব্যাহত হয়, তুমি চেষ্টা করছো অথচ পারছো না, এটা হয়তো আমাকে ফোন করেও তুমি ওই দিন সারাদিন এই কানেকশনটা পাবে না, তখন তুমি কি করবে? ফার্স্ট তুমি যেটা করতে পারো, আমি তোমাদেরকে যেটা বলেছি যে আমাকে ফোন করো যে স্যার আমি আপনার এই লেকচারটা আমি বুঝতে পারিনি, আমাকে যদি আবার একটা বুঝিয়ে দাও, আমি তোমার জন্য লিংক পাঠিয়ে দিব, আমার সাথে সরাসরি তুমি সেই লেকচারটা বুঝে নিবে। তোমার এর চাইতে আর কিছু বলার আছে? না স্যার, এর থেকে কিছু বলার বলার নাই। তারপরে যদি না হয় যে আচ্ছা ঠিক আছে স্যারকে আমরা ডিস্টার্ব করতে চাচ্ছি না, তোমার সব ফ্রেন্ডরা কিন্তু ক্লোজ হয় না, কারণ আমরাও ইউনিভার্সিটিতে পড়ে আসছি, একটা ক্লাস্টার হয়, ফ্রেন্ডদের মধ্যে কিছু কিছু ক্লাস্টার হয়, যে 8 জন 10 জন 5 জন 7 জন এরকম কত কত ক্লাস্টার হয়। সেই ক্লাস্টারের মধ্যে দেখা যায় যে কিছু কিছু ফ্রেন্ডরা খুব ক্লোজ। তো তোমাদের ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে তোমরা লেকচারটাকে নেওয়ার চেষ্টা করবে। তারপরে ওই জায়গাতে যদি কোনো গ্যাপ থাকে, যেটা আমাদেরকে পূজা বোঝানোর চেষ্টা করলো, গ্যাপ থাকলে তারপরে আমাকে ফোন করো। অ্যাকচুয়ালি লেকচার নেওয়া যায় এবং লেকচার সব ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া যায়, প্লাস বই পড়লে বা নেট ঘেটলে জিনিসটা আমি কিছুটা হলেও মানে অ্যাসিভ করতে পারি কনসেপ্টটা। কিন্তু স্যার আমার মতে কি, আমি কখনো ক্লাস অফ করি না বা কোনো ক্লাসে মানে প্রেজেন্ট, আমি বুঝি আর না বুঝি প্রেজেন্ট থাকলে আমার মনে হয় যে না আমি ক্লাসটা করতেছি এরকম। তো আমি যদি একটা ক্লাস গ্যাপ হয়ে যায় তো তারপরে আমি কনসেন্ট্রেশন দিতে পারি না, আমার এটাই হচ্ছে প্রবলেম। আমি অনেক জ্বর নিয়েও আমি ক্লাস করি বা অসুস্থ থাকলেও আমি চেষ্টা করি ক্লাসে রেগুলার প্রেজেন্ট থাকার। যখন ভার্সিটি খোলা থাকে বা স্কুল খোলা থেকেছে আমি সারা জীবন এটাই করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি হ্যাঁ বলো। স্যার এই ক্ষেত্রে মানে আমার খারাপ লেগেছে যে আমি ক্লাসটা করতে পারি না, এই কারণে আমি চিল্লায়ে অনেকটা কথা বলে ফেলেছি, তার জন্য সরি স্যার। আচ্ছা অসুবিধা নাই, ওইটা ভাবে দেখার দরকার নাই। তুমি এরপরে যেটা করবা, তুমি আমাকে সরাসরি ফোন করবে জয়েন করার জন্য, 1 2 নাম্বার হচ্ছে তারপরে যদি তুমি জয়েন করতে না পারো আমাকে বলবে, আমি তোমাকে আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি তোমার জন্য আবার নতুন করে লিংক পাঠাবো, তোমাকে সিঙ্গেল ক্লাস নিব। ওকে, এটা তোমার জন্য না, আমি তোমাদের সবার জন্য আমি বলে দিলাম, যারই প্রবলেম হয় তার জন্য আমি এটা করব। কিন্তু কার জন্য করব? যে জয়েন করতে চাইলে কিন্তু নেটের কারণে জয়েন করতে পারলে না, কারণ এটা তো আমাদের একটা বাস্তবতা এই মুহূর্তে, যে আমরা কি করছি, আমরা নেটে ক্লাস করছি, আমরা সশরীরে ক্লাস করতে পারছি না। ওকে, আমার থেকে আমি ক্লিয়ার তো? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা আবার লেকচারে চলে যাই, তা না হলে আবার এই কথা বলতে গিয়ে আমাদের আসল কাজ হারিয়ে ফেলবো। জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা 17তম লেকচারে আছি, যে এটা একটা লেকচার যদি আমরা বাদ দেই, আমাদের যদি ইন্ট্রোডাক্টরি লেকচারে না যায়, সেটা আমিও বুঝতে পারি না যে আমি আসলে তোমাদের এতগুলো লেকচার দিয়ে দিয়েছি। ওকে, আসো আমরা এবার মাল্টিপল নিউক্লিতে এসে মনে হয় 7 যে জোন, সেই জোনে আমরা শেষ করেছিলাম। তো তোমরা কেউ কেউ প্রশ্ন করেছিলে যে হাই ক্লাস, 7 নাম্বারটা হ্যাঁ হয় নাই। 7 নাম্বারে আমরা যাচ্ছি। এই যে আমরা বলছি যে 6 নাম্বারটা আরেকটু আলোচনা করে দিই, যে হেভি ম্যানুফ্যাকচারিং কেন এই মেন জোনগুলো থেকে দূরে। কারণ একটা সিটি যখন ডেভেলপ করতে থাকে তখন ওই যে আমরা বলেছি যে সেগ্রিগেশন হয়, ঠিক আছে? এখন দেখবা যে এটার সাথে মিল আছে। সেগ্রিগেশন যখন শুরু হয় তখন ইন্ডাস্ট্রিয়াল জোন, যত ধরনের ইন্ডাস্ট্রিয়াল জোন আছে সেগুলো হয় কি অন্যান্য জোন থেকে আলাদা একটা জায়গায় গিয়ে সেগ্রিগেটেড হয়। যেমন দেখবা যে আমাদের ঢাকার প্রেক্ষাপটে কিন্তু দেখবা আমাদের ম্যানুফ্যাকচারিং জোন আশুলিয়া, সাভার এই সমস্ত একটা জায়গা নিয়ে নিয়েছে। ওই জায়গাতে কিন্তু রেসিডেন্সিয়াল জোন কম, কিন্তু আমাদের এই ম্যানুফ্যাকচারিং জোনটা ডেভেলপ করেছে। ফলে দেখা যায় যে এটা শহর থেকে একটু দূরবর্তী এলাকায় গিয়ে হয়, কারণ আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল যে ইউজ আর অন্যান্য যে সমস্ত ইউজ সেটা কনফ্লিক্টিং, একটা আরেকটার সাথে যায় না, এই জন্য এটা সাধারণত দূরবর্তী অঞ্চলে হয়। এরপরে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে আউটলাইং বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের যে মেইন বিজনেস ডিস্ট্রিক্ট, সেই বিজনেস ডিস্ট্রিক্ট থেকে দূরবর্তী অঞ্চলে দেখা যায় যে আরো কিছু বিজনেস ডিস্ট্রিক্ট মানে ডেভেলপ হতে থাকে। যেমন এখন তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে উত্তরাতেও একটা নতুন একটা বিজনেস ডিস্ট্রিক্ট, একটা কমার্শিয়াল জোন তৈরি হয়ে গেছে। এছাড়াও আমরা যদি আরো কাছাকাছি আসি তাহলে দেখবা যে মতিঝিলের পরে কাউরান বাজার, কাউরান বাজারের পরে তোমার মহাখালী, মহাখালীর পরে তোমার কি বলে গুলশান এরিয়ার পরবর্তী অঞ্চলে অথবা উত্তরা পরবর্তী অঞ্চল, সেই বিজনেস
ডিস্ট্রিক্টের যে নেচার, আমরা অনেক সময় যে মিরপুর 10কেও একটা এরকম সিবিডি হিসেবে ধরি, তাহলে তার যে নেচার আর আমাদের যেই মতিঝিলের নেচার অথবা আমাদের যেই পুরনো ঢাকার যে সদরঘাটের নেচার, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ এক একটা প্রেক্ষাপটে এক একটা বিজনেস ডিস্ট্রিক্ট ডেভেলপ হয়। তবে আমরা বিজনেস ডিস্ট্রিক্ট যখন মেজার করব তখন তার একটা মাপকাঠি হবে। সেই মাপকাঠিটা কি? সেই মাপকাঠিটা হচ্ছে যে ওই জায়গাতে কমার্শিয়াল যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিসটা বেশি হবে। আমরা কিন্তু আলাদা করে সিবিডি শিখবো, সিবিডি কে আলাদাভাবে আমরা দেখবো বা ওইটা ডেলিনিয়েট করার চেষ্টা করবো। তোমরা ওইটা সম্বন্ধে আরো বেশি তখন বুঝতে পারবে যে আমরা সিবিডি কাকে বলছি, কেন বলছি, তার ডেলিনিয়েশন টেকনিক গুলো কি, কিভাবে আমরা সিবিডি কে পুরো আরবান এরিয়া থেকে আলাদা করতে পারি। কিন্তু এখন আমরা মানে লেয়ার গুলোকে বুঝার চেষ্টা করছি। এটাকে আমরা বলছি যে আউটলাইং বিজনেস ডিস্ট্রিক্ট। তাহলে দেখো যে এইরকম বিজনেস ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের অন্যান্য জোনের মাঝখানেও হতে পারে। যেমন আমরা বলছি মহাখালী, আমরা বলছি কারওয়ান বাজার, এগুলো কিন্তু এই বিজনেস ডিস্ট্রিক্ট গুলো কিন্তু হয়ে যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে? স্যার আমি ফাতেমা আক্তার। স্যার আমি না নেট কানেকশনের জন্য আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্টটা বুঝতে পারি নাই। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদের, কিন্তু আমি এখন আবার যাচ্ছি, সেটার পরে আবার আউটলাইং বিজনেস ডিস্ট্রিক্টে আসবো। হ্যাঁ, আউটলাইং বিজনেস ডিস্ট্রিক্ট হচ্ছে যে তোমার মেইন বিজনেস ডিস্ট্রিক্টের বাইরেও দেখা যায় যে অনেকগুলো বিজনেস ডিস্ট্রিক্ট হতে পারে। যেমন আমরা ঢাকার ক্ষেত্রে এই এক্সাম্পলটা দাঁড় করতে পারি। যেমন মতিঝিলের পরে তুমি খেয়াল করে দেখো আমাদের কারওয়ান বাজার একটা বিজনেস ডিস্ট্রিক্ট, তারপরে মিরপুর 10 একটা বিজনেস ডিস্ট্রিক্ট, মহাখালী একটা বিজনেস ডিস্ট্রিক্ট, তারপরে এখন আমরা দেখছি যে উত্তর আর একটা বিজনেস ডিস্ট্রিক্ট হচ্ছে। এগুলো সবই হচ্ছে যে মেইন সিবিডির বাইরে আলাদা আলাদা করে এক একটা বিজনেস ডিস্ট্রিক্ট হয়। তার বিজনেসের নেচার একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে তোমাদের সমস্ত নেচার গুলোকে বলে দিতে পারবো না। সেগুলোর নেচার তোমাকে কি করতে হবে, ইনভেস্টিগেট করে করে বের করতে হবে। যদি তুমি বলো যে মতিঝিল যে বিজনেস ডিস্ট্রিক্ট আছে সেটার সাথে কারওয়ান বাজার মিলবে, নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। আবার মহাখালী যে বিজনেস ডিস্ট্রিক্ট সেটা দেখা যাবে যে কারওয়ান বাজার অথবা মতিঝিলের সাথে মিলবে না। এক একটা নেচার কি হবে, ভিন্ন ভিন্ন হবে। কিন্তু এই বিজনেস ডিস্ট্রিক্ট গুলো তোমার শহরের অন্যান্য যে ইউজ আছে সেই ইউজের মাঝখানেও হতে পারে, বাইরেও হতে পারে। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, এরপরে আমরা যে স্যার আমার দুটা প্রশ্ন ছিল স্যার। রাফায়েত, রিফায়েত খান। স্যার হ্যাঁ রিফায়েত বলো। স্যার প্রথমটা হচ্ছে স্যার হেভি ম্যানুফ্যাকচারিং, যেই 6 নম্বর পয়েন্টটা বললেন সেটার কি একটা এক্সাম্পল দিবেন স্যার? হ্যাঁ আমি তো দিলামই, কিছুক্ষণ আগে দিয়েছি, তুমি শুনতে পারো নাই মনে হয়। জি স্যার, আমরা বলেছি যে জি হ্যাঁ তুমি মনে হয় শুনুনি। আমরা বলেছি যে দেখো ঢাকা শহরের ক্ষেত্রে এক্সাম্পল গুলো সাইট করা যায়, অন্যান্য ক্ষেত্রে কিন্তু পারা যাবে না। আমরা দেখেছি যে এখন আশুলিয়া কিন্তু আলাদা করে একটা কি হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং জোন হয়ে গেছে। সেই জায়গাতে যত এক্রিডেট আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো কিন্তু সব ওই জায়গাটার মধ্যে চলে গেছে। তারপরে কি প্রশ্ন থেকে যায় না এই জায়গাতে যে গার্মেন্টস ফ্যাক্টরি কি এখন ঢাকা শহরের ভিতরে অন্যান্য জায়গায় আছে না? আছে, কিন্তু সেগুলো হয়তো অতটা লার্জলি ডেভেলপ করতে পারছে না। সেগুলো হয়তো আগে ছিল, এখনো পর্যন্ত হয়তো শিফট করে সেই জায়গাতে যায়নি। এই অ্যানোমালিস কিন্তু থাকবে। কিন্তু দেখো সময়ের আবর্তে এখন কিন্তু এরকম একটা কি হয়েছে, এরকম একটা ম্যানুফ্যাকচারিং জোনই দাঁড়িয়ে গেছে পুরো ঢাকা শহরের ভিতরে। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। ওকে, এরপরে দেখো কিন্তু এরপরে আমরা যেটাকে যাব রেসিডেন্সিয়াল সাবারব এরিয়াতে। আমাদের সময় কম হাতে, আমরা আগে শেষ করি, ঠিক আছে? জি স্যার, জি। তারপরে তোমরা প্রশ্ন করো। এরকম দেখো রেসিডেন্সিয়াল সাবারব, যখন আমাদের ঢাকা শহরের বৃদ্ধিটা কম ছিল, যখন আমাদের মনে করো যে মতিঝিলই একমাত্র তোমার কি বলে একটা কমার্শিয়াল জোন ছিল, তখন কিন্তু আমরা মনে করতাম যে গুলশান অনেক দূরে, গুলশানের পরে কিন্তু উত্তরা হয়ে গেছে, তখন উত্তরাকে কিন্তু আমরা মনে করতাম যে একটা রেসিডেন্সিয়াল সাবারব হচ্ছে। এখন উত্তরাও কিন্তু ডেভেলপ হয়ে গেছে, উত্তরা থার্ড ফেজ ডেভেলপ হতে যাচ্ছে। এখন আমরা কোথায় চলে গেছি রেসিডেন্সিয়াল সাবারব তৈরি করার জন্য? কেউ বলবে কি? পূর্বাঞ্চলে, পূর্বাঞ্চল, এই হ্যাঁ কেরানীগঞ্জের এদিকে। জি স্যার, পূর্বাচল পর্যন্ত কিন্তু আমরা রেসিডেন্সিয়াল সাবারব তৈরি করতে যাচ্ছি। খেয়াল করে দেখেছো? তাহলে এইগুলোকে আমরা বলছি রেসিডেন্সিয়াল সাবারব, যেগুলো শহর থেকে অনেক দূরে। এবং চাইলে আমরা কিন্তু এই মুহূর্তে আমরা ইন্ডাস্ট্রিয়াল সাবারব ডেভেলপ করতে পারি। এবং অনেকেই বলে যে এই যে আশুলিয়ার পরে যে অংশগুলো আছে এগুলো কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল সাবারব হিসেবে ডেভেলপ হবে পরবর্তীতে। এবং
যদি সরকার বা সিটি গভর্নমেন্ট যদি প্ল্যান করে তাহলে এই ধরনের আরো ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব ডেভেলপ হবে। কারণ আমরা দেখছি যে ভবিষ্যতে আমাদের দেশে মানে হেভি ইন্ডাস্ট্রিয়াল জোন হতেই পারে। খেয়াল করে দেখো, আজকে যদি মনে করো ওয়ালটন বা আরো যে সমস্ত আমাদের এই যে ইলেকট্রনিক গুডস গুলো কিন্তু শুধু বাংলাদেশে না, এগুলো কিন্তু বাংলাদেশের বাইরেও রপ্তানি হচ্ছে। এখন আমরা যদি মনে করো যে তাইওয়ানের মতো এরকম একটা মার্কেট পেয়ে যাই, যে তাইওয়ান যেভাবে পুরো পৃথিবীর মার্কেটটা পেয়েছে, ওয়ার্ল্ডের মার্কেটটা পেয়েছে, সেটা যদি বাংলাদেশও পেয়ে যায়, তাহলে বাংলাদেশেও কিন্তু হেভি ইন্ডাস্ট্রি হতে খুব বেশি সময় লাগবে না। হেভি ইন্ডাস্ট্রি কিন্তু আলাদাই করেই কিন্তু তোমার কি করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল সাবারবান ডেভেলপ করতে হবে। যেমন আমাদের কিছু কিছু ওষুধ শিল্প আছে যেগুলো কিন্তু এরকম সাবারবান ডেভেলপ করে করে তোমার তৈরি হয়েছে। তো আমি ওষুধ শিল্পের কথা বলবো না, কারণ ওষুধ শিল্পে হয়তো এরকমের সাবারবান তৈরি করার জন্য দরকার নাই। কিন্তু আমি বাইরেও দেখে এসেছি এই রকমের অনেক ইন্ডাস্ট্রিয়াল সাবারবান তৈরি হয় তার প্রয়োজনে। আমাদের হয়তো সেই প্রয়োজনটা এখনো পর্যন্ত আসে নাই, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং জোনটা তৈরি হচ্ছে। কিন্তু যখন আমরা হেভি ইন্ডাস্ট্রি তৈরি করতে যাব তখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সাবারব আমাদের লাগবে। ওকে, এরপরে দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউটার জোন। 10 নাম্বার জোনটা কিন্তু দেখো এই মাল্টিপল নিউক্লিয়াতেও নাই, সেক্টর থিওরিতে নাই, শুধুমাত্র কনসেন্ট্রিক জোনে একটা আলাদা করে জোন বা একটা রেডিয়েশন দিয়ে, সরি কি বলে, একটা রেডিয়েট দিয়ে অথবা একটা আলাদা লুপ দিয়ে একটা সার্কেল দিয়ে বোঝানো হয়েছে। আসলে এই কমিউটার জোনের যে সার্কেলটা, সেই সার্কেলটা হচ্ছে অনেক বড় সার্কেল। খেয়াল করে দেখো আমরা কমিউটার জোন কোনটাকে বলছি। আমরা যদি এরকম ঢাকা শহরের জন্য একটা জোন তৈরি করতে যাই, তাহলে মানে এই যে রেডিয়েটটা কথা বলছি আমি, যে কোন পর্যন্ত আমার এই সার্কেলটা যাবে বা কোন পর্যন্ত আমার এই হাফ সার্কেলটা যাবে। আমাদের কমিউটার জোন তুমি খেয়াল করে দেখো, প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে, সাভার থেকে, গাজীপুর থেকে, টঙ্গী থেকে মানুষ কি করে, মানুষ কমিউট করে ঢাকা শহরের ভিতরে আসে, আবার দিন শেষে কাজ করে কিন্তু সে কি হয়ে যায়, আবার কমিউট করে সেই শহরে চলে যায়। তাহলে আমাদের সার্কেলটা কিন্তু ধরতে হবে সেই জায়গা থেকে। তাহলে আমরা কিন্তু এই ধরনের একটা কমিউটার জোন পেয়ে যাব। এরা কিন্তু এসে ঢাকা শহরে থাকে না, এরা কিন্তু কমিউট করে। কমিউট অর্থাৎ হচ্ছে ডেইলি কমিউটিং। তাহলেই কিন্তু আমরা এই ধরনের একটা সার্কেল পেয়ে যাব। তার মানে কি, ঢাকা শহরে রিয়েলি একটা কি আছে, একটা কমিউটার জোন আছে, একটা কমিউটিং সার্কেল আছে, যেটাকে আমরা বলি কমিউটার জোন। যে জোনটা আমরা এই জায়গাতে দেই নাই, কিন্তু রিয়েলি যখন এরকম একটা মেগা সিটি হয়, একটা বড় মেট্রোপলিটন সিটি হয়, তার একটা কমিউটিং জোন থাকে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে এই 10 নাম্বার যে আমি একটা ইমাজিনারি জোন দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলছি কমিউটার জোন। এবং এই কমিউটার জোন তখনই হবে, ট্রান্সপোর্টেশন নির্ভর করে না স্যার? ডেফিনেটলি আমি এইমাত্র এই কথাটা বলতে যাচ্ছিলাম। কমিউটার জোনের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন। সাধারণত উন্নত বিশ্বে আমাদের এই কমিউনিটিং জোন তৈরি করা হয় কিভাবে? স্যাটেলাইট টাউন দিয়ে। প্ল্যান টাউন হতে হবে। যেমন আমরা মনে করছি যে ঢাকা শহর, টঙ্গী শহর, সাভার শহর, এগুলো সব স্যাটেলাইট সিটি ঢাকা শহরের। আসলে এগুলো ওইরকম স্যাটেলাইট মানে প্ল্যান স্যাটেলাইট সিটি হিসেবে ডেভেলপ করে না, এটি অটোমেটিক্যালি ডেভেলপ করে গেছে। কিন্তু তুমি যদি লন্ডন শহরে যাও অথবা নিউ ইয়র্ক শহরে যাও, তার আশেপাশে এরকম অনেক ছোট ছোট স্যাটেলাইট টাউন আছে, যে টাউন গুলো শহরের সাথে খুব ভালোভাবে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক দিয়ে তৈরি, সেই স্যাটেলাইট টাউন থেকে মেইন টাউনে কমিউট করতে পারে। ফলে তারা ওই ছোট শহরে থাকতে পছন্দ করে। কারণ কি, ছোট শহরটা হচ্ছে পরিবেশ সমৃদ্ধ একটা শহর, মানে খুব ভালো পরিবেশ সেই জায়গাতে পাওয়া যায়। ফলে মানুষ কি করে, কমিউট করে সেই শহরের মধ্যে আসা যাওয়া করতে থাকে। ফলে ওই স্যাটেলাইট টাউনটা আস্তে 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 কি হয়, সমৃদ্ধ হতে থাকে। ওকে, এবার তোমরা প্রশ্ন করতে পারো আমাকে। ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব হচ্ছে যে, আমি তোমাদেরকে বলছি যে আমাদেরকে অনেকেই এই জায়গাতে বলে যে আশুলিয়া, সাভার এই এলাকাটা আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব হিসেবে তৈরি হতে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে যে আমাদের মেইন শহর থেকে এই আশুলিয়া বা আমরা যদি সাভার এলাকা, যে এলাকাতে আমাদের ম্যানুফ্যাকচারিং জোনটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মেইন শহর থেকে দূরে। এর কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ
আমাদের যে মেইন সাধারণত দূরে থাকে। কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব কিন্তু আসলে প্ল্যান করে অনেক সময় ডেভেলপ হয়। যেমন মনে করো যে এই মুহূর্তে আমরা ধরনের একটা প্ল্যান আমাদের আছে, লিমিট যে জায়গাতে শেষ হয়ে যাবে, অর্থাৎ ঢাকার বাউন্ডারি যে জায়গাতে শেষ হয়ে যাবে, সেই জায়গায় যে জায়গাতে অন্য কোনো ইউজ নাই, সেই জায়গাতে আমরা এই ধরনের একটা সাবারবান তৈরি করতে পারি। এখন সাধারণত দেখা যায় যে উন্নত বিশ্বে এই ধরনের এক খুব দূরবর্তী অঞ্চলে গিয়ে আমাদের এই ধরনের হেভি ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব ডেভেলপ হয়, যাতে করে সেই ইন্ডাস্ট্রির পলিউশন কোনোভাবেই মেইন স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেল? সাকিব, আই থিঙ্ক স্যার ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, নিজেরও নেট প্রবলেম। তামিম হোস্ট দেখ। আজকে এত নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আমরা ওয়েট করি, একটু ওয়েট করলে স্যার আমার তামিম লেকচার দাও। স্যারকে এবার কেউ জয়েনই নিব না। তামিম এরপরে তোমার কি আছে তুমি বলো। তামিম শুরু করো। আর মাত্র 3 মিনিট আছে, কি করবো আমরা যদি শেষ হয়ে যায়? স্বপন বলো। স্যার এই আসছে, 3 মিনিট আমার স্যার আসছে। স্যার হ্যালো, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি জি স্যার স্যার শুনতে পাচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমার কানেকশনটাই ডিস্টার্ব করছিল। ওকে, তোমরা এখন প্রশ্ন করো, আমি আমার লেকচার এই জায়গাতেই থামাচ্ছি। তোমাদের প্রশ্ন নিয়ে নেই, যদি আমাদের আরেকটা সেশনে ঢুকতে হয় তাহলে হয়তো আমরা ঢুকবো। ওকে ঠিক আছে, তাহলে ঢুকলাম না। আমাদের কয় মিনিট বাকি আছে? আমাদের স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। 2.5 মিনিট। হ্যাঁ বলে ফেলো দ্রুত, 2.5 মিনিট সময় আছে। তাহলে কি আমরা আজকে এই জায়গায় শেষ করব? নেক্সট ক্লাসে তাহলে কিন্তু তোমাদের আমি ওই যে প্রশ্ন ধরবো আর কি। জি স্যার, নেক্সট ক্লাসটা স্যার। ওকে, তাহলে আজকে আমরা এই ক্লাসই শেষ করব। যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর আমরা রিনিউ করছি না। ওকে আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আউটলাইন বিজনেস আর যদি তোমরা বলো তাহলে কিন্তু আমরা কোনটা আউটলাইন? স্যার আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্ট। জি স্যার, নেটের জন্য শুনতে পারি নাই। স্যার আমার প্রশ্ন এই টপিকটা নিয়ে স্যার। বলো। এই আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্ট। জি স্যার, আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্ট পড়াইতে গিয়ে স্যার আপনি কাউরান বাজার উত্তরার এক্সাম্পল দিয়েছিলেন স্যার। তাহলে স্যার আমরা জানি যে ঢাকা সিটি হচ্ছে স্যার মাল্টিপল নিউক্লিয়াস সিটি আর কি। তাহলে এখানে স্যার মেইন সিবিডি কোনটা এবং কোনটা স্যার আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্ট, এটা স্যার কিসের উপর ভিত্তি করে স্যার আমরা ডিসাইড করব বা নির্ধারণ করব স্যার? আচ্ছা, তাহলে তোমার প্রশ্নটা খুবই স্পষ্ট। রাফায়েত, থ্যাঙ্কস, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। ওর প্রশ্নটা হয়তো এরকমই হবে, বাট তোমার প্রশ্নটা খুবই স্পষ্ট। আমরা মতিঝিলকে মেইন বিজনেস ডিস্ট্রিক্ট ধরবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আর বাকিগুলোকে আমরা আউটলাইন ধরতে পারি। আর নাম্বার 3 প্রশ্নের উত্তর মানে আমি বলবো অবসকিউর, এটার উত্তর দেওয়া যাবে না। আমরা ইনভেস্টিগেট না করলে বলাও মুশকিল হয়ে যাবে যে তাহলে আমরা কিসের ভিত্তিতে কাউরান বাজারকে বলবো একটা বিজনেস ডিস্ট্রিক্ট, কিসের ভিত্তিতে আমরা বলবো মহাখালী একটা বিজনেস ডিস্ট্রিক্ট, কিসের আমরা মিরপুর 10কে একটা বলবো বিজনেস ডিস্ট্রিক্ট। এই আমি অনেক ছাত্র জিওগ্রাফিতে বা আরবান ইস্যুর উপরে কাজ করতে চাও, তাদের যে মাস্টার্সের যে রিসার্চ, সেই রিসার্চে গিয়ে তোমরা চাইলে এর উপর কাজ করতে পারো।
আমাদের এইগুলোর কতগুলো মডেল ডেভেলপ করেছে। যখন আমরা সিবিডি পড়বো তখন তোমরা বুঝতে পারবে যে কিসের ভিত্তিতে আমরা আমাদের রাফায়েত আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনি কি বলছেন আমি শুনিনি স্যার, নেট আমার চলে কথা কি গেছে বুঝতে পেরেছো? স্যার আমি স্যার সবারই বুঝতে আজকে পারছি নেটের স্যার। প্রবলেম হচ্ছে। লেস দেন 1 মিনিট আছে, তাহলে আমরা কি আর জয়েন করব না? হ্যালো কানেকশন